প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেনি। আজকে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তির সাথে যিনি একজন বাচিক শিল্পী, যিনি প্রায় 5 দশক ধরেই বাংলাদেশের এই শিল্প সাংস্কৃতিক অঙ্গনে তার ভয়েস শিল্পী হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করবার গৌরব অর্জন করেছেন। এবং একই সাথে আমরা এমন কোনো গণমাধ্যম দেখিনি, বিশেষ করে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, যেখানে তার ভয়েস প্রচারিত হয়নি। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি, প্রখ্যাত বাচিক ও ভয়েস শিল্পী জনাব সৈয়দ ইসমত তোহা। তিনি আমাদের সাথে রয়েছেন। তবে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আমরা বলছিলাম যে আপনি প্রায় 5 দশক ধরেই আমাদের এই ভয়েস দিয়ে বিভিন্ন টেলিভিশন, গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় কিন্তু আপনি সমৃদ্ধ করেছেন। প্রদর্শক একটু জানিয়ে রাখি, জনাব ইসমত তোহা তিনি খুলনার বিএল কলেজ থেকে স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে তিনি বৈচিত্র্যময় কর্মের মধ্যেও অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে সব শেষে এসে তিনি কিন্তু এই যে আমরা যেটাকে বলছি ভয়েস শিল্পী হিসাবে তিনি তার যে প্রতিভা সেটিকে আমাদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমি ইসমত তোহা ভাই আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আপনি তো বহুদিন থেকে, আপনার প্রায় আমি 50 বছর ধরে দেখতে পাচ্ছি, 5 দশক যেহেতু বলেছেন, আমি নিজেও ছেলেবেলা থেকে দেখতে পাচ্ছি যে আপনি 75 থেকে যদি ধরেন, জি জি, তাহলে 2025 মানে প্রায় 55 বছর। 55 বছর, হ্যাঁ 55 বছর। তো এতদিন ধরে ইনশাআল্লাহ, এবং এখনো আল্লাহ যতদিন হায়াত রাখছেন, যতদিন কাজ করার ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ আমি করে যাব। সে জায়গায় একটা প্রথম প্রশ্ন যদি বলতে চাই, আপনার এই বেড়ে ওঠা ছাত্র জীবন, তারপরে ছাত্র জীবন শেষ করে কর্মজীবন, রেডিওতে কাজ করা, টেলিভিশনে কাজ করা, বিভিন্ন বেসরকারি টেলিভিশনে কাজ করা, এই সকল কিছুকে যদি আপনি একটু মোটা দাগে বলেন যে আপনার সেই ছেলেবেলা থেকে আজকে পর্যন্ত ATN বাংলার যে কথা কেউ বলেন স্টুডিওতে বসে থাকা পর্যন্ত আপনার জীবনের যদি আপনি গল্প কাহিনীগুলো আমাদের একটু বলেন। আসল কথা, এটা একটা বিশাল ইতিহাস আছে আমার এই মানে এই বেতারে বলুন আর টেলিভিশনে বলুন, আমার এই বাচিক শিল্পী হওয়ার পিছনে কিন্তু একটা বিশাল ইতিহাস আছে। একটু ছোট্ট করে বলি। আমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন এবং ছোটোবেলা থেকেই আমাদের বাসায় রেডিও ছিল। তখন তো রেডিওতে অন করার সঙ্গে সঙ্গে ভয়েস আসতো না। তখন বড় রেডিওতে ভিতরে বাতি জ্বলতো, আস্তে আস্তে বাতি জ্বলার পর তারপর আমরা কণ্ঠ শুনতাম। ধরুন 7টার সময় যদি খবর কেউ শুনতো, তখন আমাকে 7টা বাজার কমপক্ষে 2-3 মিনিট আগে রেডিও খুলতে হবে, তারপর তা আমি শুনতে পেতাম না। তা আমি ওই খুব যখন ছোট, তখন ওই আমার বাসা আমার আব্বা রেগুলার রেডিও শুনতেন, কোরআন তেলাওয়াত শুনতেন, দর্শে কোরআন শুনতেন, তারপরে তরজমা শুনতেন। এগুলো কোরআনে হাকিম আমাদের জিন্দিগি একটা অনুষ্ঠান, তো খুব পপুলার অনুষ্ঠান ছিল। আমার তখন থেকে কিন্তু আগ্রহ ওই ছোট বাক্সর মধ্যে কারার কথা বলে, এটা আমার মাকে জিজ্ঞেস করেছিলাম আমি। তা আমার মা বললো কি যে ওর মধ্যে ছোটো ছোটো মানুষ তুই যেতে পারবি না। তা আমার তখন থেকে ওই আগ্রহটা আমার মনের মধ্যে ছিল আর কি। তো একদিন হলো কি, আমার বাবা খুলনা শহরে একজন নামকরা চিকিৎসক ছিলেন। শুধু চিকিৎসক না, ওনার অনেক অনেক গুণে গুণান্বিত একজন ব্যক্তিত্ব। খুলনা শহরে তাকে চেনে, এখনও পর্যন্ত আমাদের নাম বললে সবাই চেনে মোটামুটি। তো আমি সবার অজান্তে রেডিওর পিছনের বক্সের ঢাকনিটা খুলে ওই মানুষ দেখতে গেছিলাম। তা মানুষ তো পাইনি, উল্টে ওই কারেন্টের শখে ওখান থেকে পড়ে গেছিলাম রেডিও শুদ্ধ। তো দোতলা পড়ে ছিল, তো ওই শব্দটা এমন জোরে পড়েছে যে নিচের থেকে আমার আব্বা আম্মা সব উঠে চলেছে উপরে। তুই এখানে কী করছিস? বলে আমার মা বলে যে ছোটো ছোটো মানুষ আছে এখানে। তখন আমার মা ওকে, আমার আব্বা একটুখানি রাগারাগি করছে, তুমি কেন ওই সমস্ত কথা বললে? বারবার প্রত্যেক দিন জিজ্ঞেস করার কথা, আমি কী উত্তর দেবো ওকে? তখন থেকে আমাকে একটুখানি গাল মন্দ শুনেছিলাম। তারপর কিন্তু আমার আগ্রহটা আরও বেড়ে গেল। এরপর যখন পড়াশোনা শুরু করলাম, ক্লাস 6-7 যখন পড়ি, তখন মার্কনের এটা পড়লাম। পড়ার পর তখন আমি চিন্তা করলাম, তার সাথে তো মানুষ থাকে না এখানে। প্রচার ভবন থেকে প্রক্ষেপণ ভবনে যায়, সেইখান থেকে সব জায়গায় ব্রডকাস্ট হয় আর কি। ওই তখন থেকে আমার আগ্রহ, ওতে আমি ঢুকবো, ওখানে আমি কথা বলবো। আমার চর্চাটা শুরু হলো যখন আমি ক্লাস 6-7 পড়ি, তখন থেকে আমার চর্চা করি। একটা জিনিস সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের, শিল্পী বলুন আর যে যাই করুক না কেন, তার পিছনে একজন অনুপ্রেরণা দেওয়ার লোক থাকে। আমি যদি গানের শিল্পী হতাম, নিশ্চয়ই কোনো গানের শিল্পীকে পছন্দ করতাম, তাকে ফলো করে আমি হয়তো সেভাবে গান শিখতাম। আমার ছোটোবেলা থেকে আগ্রহ, আমি খবর পড়ব অথবা উপস্থাপনা করব। আকাশবাণীতে তখন খবর পড়তেন বিজন বোস, নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এনারা খবর পড়তেন।
আমার কাছে খুব ভালো লাগতো বিজন বোসের খবর, খুব ভারী একটা কণ্ঠ, আর এমনভাবে খবরটা পড়তে আমার ওইটা আমাকে আকৃষ্ট করতো। এবং আমি বাসার তো পত্রিকা ছিল, পেপার কাটিং নিয়ে নিয়ে আমি অভ্যেস করতাম, ওই তখন থেকে আমার অভ্যেস। আমার কিন্তু অদেখা একজন গুরু, যাই বলি না কেন, বিজন বোসের খবরটা আমি রপ্ত করতাম পেপার কাটিং পড়ে পড়তে। আমি একটুখানি সেই কণ্ঠটা আমার আজও আমার কানে বাজে। উনি যখন খবর পড়তেন তখন প্রথমে বলতেন, আকাশবাণী, খবর পড়ছি বিজন বোস, দিল্লি থেকে প্রচারিত এই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। আমি ঠিক ওইভাবেই রপ্ত করা শুরু করলাম। এবং যখন সিক্সের থেকে পড়তে পড়তে আমি যখন স্কুলে মাঝে মাঝে পেপার কাটি নিয়ে নিয়ে পড়তাম, আমাকে অনেকে বলতো কি সেটা মনে পাগল। অনেক সময় ক্লাসের টিচাররা আমাকে বলতো সেটা করে কি, তা আমার বন্ধু বলতো স্যার ওনা খবর পড়ে। একদিন আমাকে আমার টিচার ডেকে বলছে পড়, তাই আমি পড়লাম। তোমার তুই ভালোই পড়িস, তা ক্লাসের মধ্যে সব বাদ দিয়ে বাসায় প্র্যাকটিস করবি, পারবি। আমার আগ্রহটা বেড়ে গেল। তখন এই চর্চা শুরু হলো। 69-এ খুলনা রেডিও চালু হলো। আমার বাড়ি খুলনাতে। তো তখনও পর্যন্ত কিন্তু আঞ্চলিক অনুষ্ঠান চালু হয়নি। ধরেন 70-এর শেষের দিকে, 71-এর মাঝামাঝি ওখানে আঞ্চলিক অনুষ্ঠান শুরু হলো। 2টা ট্রান্সমিশন হতো তখন, মানে আমরা যাকে বলি প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন। তার মধ্যে প্রথম অধিবেশন হতো সকাল 6:30 থেকে বেলা 10টা পর্যন্ত, আর সেকেন্ড ট্রান্সমিশন যেটা দ্বিতীয় অধিবেশন, ওইটা বিকেল 4:30 থেকে রাত 11টা পর্যন্ত। 11টা নিউজ হতো তখন, ওই নিউজের পরে আমরা চলে আসতাম। কিন্তু আমাদের তখন খুলনাতে ব্রডকাস্টিং হাউস হয় নাই, আমরা ট্রান্সমিটারে ডিউটি করতাম। তো শহর থেকে ট্রান্সমিটার হচ্ছে প্রায় 5-6 মাইল দূরে। তো সকালে বাসা থেকে গাড়ি থেকে নিয়ে যেত, কোনো দিন হয়তো ফার্স্ট শিফটে ডিউটি করতাম, কোনো সময় সেকেন্ড শিফটে ডিউটি করতাম। তারপরে চর্চাটা চালু ছিল। এরই মধ্যে একদিন হলো কি, বেতার থেকে একটা ঘোষণা দিল যে খুলনা বেতারে কিছু অনুষ্ঠান ঘোষিকা নেওয়া হবে। আমি ওই যে সময়টা, ওই সময়ের মধ্যে আমি আমাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে ফেলছি। আমি জানি যে আমি যদি পরীক্ষা দিয়ে আমি পাশ করবই, এই দৃঢ় বিশ্বাস আমার ছিল। পর ধরেন 3 দিন 4 দিন অডিশন হলো। 3rd ডেতে আমার অডিশনের ডেট পড়েছে। তখন আমি যখন গেলাম, ওখানে নিয়ম হচ্ছে কি, যে অডিশনে প্রথমে স্টুডিওর মধ্যে ঢুকে অনিয়ার বাতি জ্বলার পরে আমার নাম ঠিকানা বলবো, তারপরে স্ক্রিপ্ট দেওয়া হবে, সেই স্ক্রিপ্টটা আমি পড়ে যাব। আমি ঠিক ওইভাবেই পড়া শুরু করলাম। প্রথম প্যারাটুকু পড়তে না পড়তে ওনারা আমাকে ভিতরে ডেকে নিয়ে আসলো। তুমি কোনো স্টেশনে কাজ করো? না। তো তুমি এত সুন্দর করে পড়লে কি? আমরা এখানে 3 দিন ধরে অডিশন নিচ্ছি, একটা ভালো রকম পেলাম না। তুমি কিন্তু পাস। আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি, ঘাবড়িয়ে গেছি। ওই পাস শুনে তার মানে আমি ভালো করছি। আমি প্রথমে বুঝতে পারলাম না যে আমাকে ডাকলাম, আমি কোনো ভুল টুল করে ফেলছি কিনা। না, ওনারা খুব প্রশংসা করলো আমাকে। যথারীতি আমাকে ডাকলেন 70-এর শেষের দিকে, শীতকাল। আমার জন্য তখন আমার বিল্ডিং 3 তলা, তার নিচের তলা আমার জন্য একটা রুম বরাদ্দ হলো। আমার বাবা বললেন কি তুই এখানে থাক। তখন আমি কলেজে পড়ি। তো ভোরবেলায় আমার বাসার সামনে গাড়ি এসে ডাকাডাকি করছে রেডিও থেকে। তা আমার আব্বু উপরে বারান্দা থেকে এসে বললেন যে কাকে চান? বলে এখানে সৈয়দ ইসমত। তখন আমি কেউ বলছি, হ্যাঁ আমার ছেলে, ও তো আজকে রেডিওতে ডিউটি। আমি কিন্তু কিছু জানি না। হ্যাঁ, তো ওই অবস্থায় আমাকে আব্বা ডেকে বলেন তোর নাকি আজকে ডিউটিতে যা। তো আমার তখন যে খুশি লাগছে, নাকি কেঁদে ফেলেছি আমি খুশি চোটে। তো ওনারা ওদের একটা নিয়ম, তখন নিয়ম ছিল কি, যে তখন পাকিস্তান পিরিয়ড যায়, বাংলাদেশ হবে, এই মুহূর্তটায় আমার ওখানকার নিয়ম ছিল কি, যে প্রথমে যারা অ্যানাউন্সমেন্ট করবে তাদেরকে কোনো ভয়েস দিতে দেওয়া হয় না, কিন্তু কিছু ভয়েস দিতে হবে। যেমন ধরেন যন্ত্রসঙ্গীত শুনছেন। তাহলে সেটা 70-এ আপনি খুলনা রেডিওতে শুরু করলেন। হ্যাঁ, এরপরে খুলনা রেডিও থেকে কিভাবে আপনি বিকশিত হয়ে ঢাকা বা খুলনা রেডিওতে প্রথম আমি যখন গেছি, তারপর থেকে আমি খুলনা রেডিও অনুষ্ঠান ঘোষক হিসাবে প্রথম আমি একেবারে জন্ম থেকে আমি খুলনা রেডিওর প্রথম উপস্থাপক। আর এরপরে নিউজ পড়া শুরু করলাম, এরপরে ড্রামা করা শুরু করলাম। আমি ওইভাবেই 70 থেকে 85 পর্যন্ত ডিউটি করলাম। এরপরে মাঝখানে একটা কথা বলে রাখি, আমি যখন ওখানে ডিউটি করতাম তখন আমাদের একজন আরডি ছিলেন এনাম চৌধুরী সাহেব। উনি একদিন সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন কে কতদিন আমি তো ক্যাজুয়াল ডিউটি করতাম। তোমার কে কতদিন ডিউটি করো? তো আমার তো কনসিডার ডিউটি, আমি 20 দিন 22 দিন এরকম ডিউটি করতাম। বলো কি যে পিয়ানো নামে একটা পোস্ট ছিল প্রেজেন্টেশন, ওনাকে বলকে এই ডিউটি কমায় মাত্র 7 দিন দেবেন। খুব কষ্ট পেলাম। উনি আমাকে কথাটা বলেছেন
একদিকে কিন্তু আমার খুব উপকারও হয়েছে। আমি উনি শুধু একটা কথা বলছেন, রেডিওর মোহে পড়ে তুমি এই করবা, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, পড়াশোনা বরবাদ। হ্যাঁ, পড়াশোনা বরবাদ হয়ে যাবে, তুমি রেডিও মোহে পড়ে কয় টাকাই বা ইনকাম করবা। আপনি বিশ্বাস করবেন, এখানে আমি যখন প্রথম ট্রান্সমিশন ডিউটি করতাম, তখন আমি ফুল ট্রান্সমিশন ডিউটি, সকালে যদি ডিউটি থাকতো সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত 7 টাকা পেতাম। 7 টাকা? 7 টাকা মানে দৈনিক একটা শিফটের ডিউটি, একটা শিফটে 7 টাকা। সেকেন্ড শিফটেও কিন্তু 7 টাকা, কিন্তু একই সঙ্গে দুইটা ক্লোজ বুকিং হবে বলে ওরা যে কোনো একটা শিফট দিত। কিন্তু কোনো কোনো সময় হয়তো যে ধরেন ডিপ্রেশন হলো বা কোনো দুর্ঘটনার কারণে হয়তো আমাকে ওইখান থেকে আমরা ব্যাক করতে পারলাম, যেহেতু ট্রান্সমিটার ডিউটি করতে অনেক দূরে, তো ওই 2 বেলা ডিউটি করতে হতো তখন। তো মানে দৈনিক 7 টাকা আপনি বেতন দিয়ে শুরু করলেন, এবং খুলনা রেডিওতে 70-এর দশকের দিকে, পরবর্তীতে আস্তে আস্তে আপনি ঢাকার দিকে 85-এ যখন আমি আসি তখন কিন্তু মাত্র 10 টাকা, ওই 7 টাকা থেকে 10 টাকা উন্নীত হলো। মানে আপনি 85-এ 10 টাকা দেখে আসছেন? হ্যাঁ। আচ্ছা, তার পরবর্তী অধ্যায় কি? আচ্ছা, এর মধ্যে হচ্ছে কি যে তখন খুলনা রেডিওতে একটা ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার হতো, এবং ওইটা আমি মুখ্য উপস্থাপক ছিলাম, প্রতিধ্বনি। তা আমি যখন ঢাকায় আসি 1975 থেকে এখনো পর্যন্ত সেই অনুষ্ঠানটা চলে, উত্তরণ রেডিও ম্যাগাজিন ঢাকাতে চলে। তা আমি খুলনা থেকে এনওসি নিয়ে এখানে জয়েন করলাম। আমাকে উনি বললেন কি যে এখানকার যে প্রডিউসার ছিলেন, আমাকে তো হ্যাঁ তুমি এক কাজ করো, এখানে তো আমরা অনেকের অডিশন নিয়েছি, কোনো হচ্ছে না, তা তুমি যখন এটা তুমি পারবা, যেহেতু তুমি খুলনা রেডিওতে ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করতে। আমি যথারীতি ডিউটি করা শুরু করলাম উত্তরণের জন্য, উত্তরণের মুখ্য উপস্থাপক হিসেবে, এবং ওইটা টানা 2010-11 পর্যন্ত আমি টানা করেছি মুখ্য উপস্থাপক হিসেবে। এখন আর রেডিওতে যাই না, খুব স্পেশাল যখন কোনো অনুষ্ঠান হয় আর ডাক্তার, তখন আমি যাই, এছাড়া যাই না। তাহলে এই যে রেডিওতে তো নিশ্চয়ই আপনি কাজ করেছেন, আমি খুলনা রেডিও থেকে একেবারে ঢাকা পর্যন্ত পুরোটাই বুঝতে পারলাম, আমরা দর্শকরাও বুঝতে পারলো যে 7 টাকা দিয়ে শুরু করেছিলেন আপনার জীবনের প্রথম রোজগার, এবং সেই রোজগার করতে গিয়ে আপনি কদ্দূর পর্যন্ত গিয়েছেন, সেই গাড়িতে করে আবার এসছেন বাসায় ফিরে। আমরা যদি একটু জানতে চাই যে আপনি যখন ভয়েস দেওয়া, বিশেষ করে আপনি যখন প্রফেশনালি ভয়েস দেওয়া স্টার্ট করলেন, বিশেষ করে বিভিন্ন বিজ্ঞাপনে একই সাথে যদি ধরে রাখি আমরা টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের ভয়েস, বা আজানের সময় আমরা দেখেছি যে আপনি সেখানে আজানের ক্ষেত্রে আপনি ভয়েস দিয়েছেন, তো সেইটা যখন আপনি শুরু করলেন সেটা কখন কিভাবে শুরু হয়ে গেল আপনার? 85-এ যখন আমি ঢাকায় আসি তখন চিন্তা করলাম কি যে রেডিওতে তো কাজ করছি, তো একটা চাকরি করি পাশাপাশি, কারণ রাতের 9টা থেকে 9:30 ডিউটি, সারাদিন কি করব। তো ওই চাকরির চেষ্টা করতে লাগলাম, আল্লাহর রহমতে আমি 1 মাসের মধ্যে চাকরি পেয়ে গেলাম। তো ওটা একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানি ছিল, ওখানে ডিউটি করতাম। আমার মাঝে মাঝে মনে করতাম কি যে যদি কোনো টেলিভিশন চাকরি পাই, কোনো কাজ করতে পারতাম। তো তখন ইটিভি চালু হলো, তখন প্রথম ইটিভি চালু হলো, হ্যাঁ 21 টিভি চালু হলো, টেরিস্টেরিয়াল। বনানীতে অফিস ছিল মনে হয়, ওটা তখন হয় বনানীতে ছিল, ইলেকট্রিক হাউস না কোথায় জানো। আমি ওখানে গেলাম, আমার খুব ইচ্ছা আমি যাই দেখি নিজের, কারণ আমার কিন্তু লবিং করার কোনো লোক ছিল না। আমি যা করেছি এ পর্যন্ত সব কিন্তু আমার নিজের চেষ্টায়, আমার কিন্তু কোনো কাউকে ধরে কাউকে করে এইটা কিন্তু আমি কখনো করি ইটিভিতে গিয়ে না। কিন্তু আমাকে খুব বেশি সাহায্য করেছেন ওখানে যখন যাওয়ার পরে নওয়াজির সাহেব, নওয়াজির আলী খান সাহেব ওখানে ছিলেন তখন। নওয়াজির সাহেব আমাকে বলেন কি যে আমি উত্তরণ শুনি। আমি খুব খুশি হলাম, তুমি এক কাজ করো, আমাদের এখানে রাশিদা খান বানু নামে এক ভদ্র মহিলা আছেন, তুমি তার কাছে যাও, আমি বলে দিচ্ছি ফোন করে। তো বলে দেওয়ার পরের দিন রাশিদা খান বানু আমাকে বলছে যে ওনাদের তো অন্য স্টুডিও ছিল না, ওরা বাইরে এক জায়গাতে বেলি রোডে একটা জায়গায় রেকর্ডিং করে, তখন আমাকে বলছে আপনি বেলি রোডে স্টুডিও চলে আসেন। কি এখন আমার ঠিক মনে নেই স্টুডিওটার নাম, আমার মনে পড়ছে। ভয়েস দেওয়া শুরু করলেন? হ্যাঁ, ওইখানে ভয়েস দেওয়া শুরু করলাম। ওই ডাবিং করতাম টয়োটা ওয়ার্ল্ড অফ ওয়াইল্ড লাইফ একটা অনুষ্ঠান হতো, ওইটাতে আমি রাসুল ইসলাম আসাদ, তারপরে আপনার আজিজ ভাই, তারপর বিশিষ্ট তারপর অনেকেই খুব সব নাম করা যারা, তারাই সব ওদের সঙ্গে অনুষ্ঠান ভয় দিতাম। কিন্তু এটাতে ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করা, পাশাপাশি বিজ্ঞাপনে কণ্ঠ দিতাম। কিন্তু সবচেয়ে আমি বলি যে আমার জীবনে মোড়টা ঘুরিয়ে দিয়েছে ইটিভি, মানে 21 টিভি। একটা অনুষ্ঠান তখন চালু হওয়ার কথা, তা আমাকে বলতে তোহা আমি বলেই ফেলি, ফয়সাল মাহমুদ নামে একটা প্রডিউসার ছিল, খুব ভালো, ও এখানে 18 বাংলাও ছিল অনেক দিন।
তো আমাকে বলল যে তুমি এক কাজ করো, আমার অনুষ্ঠানটা তুমি করো। ডেলি 3বার থেকে 4বার প্রচার হবে। শুরু করলাম, ওই অনুষ্ঠানটার নাম হচ্ছে 71-এর এই দিনে। এটা প্রতিদিন 3বার থেকে 4বার প্রচার হতো। ওইটা থেকে আমি উঠে গেলাম। ওই যে মানে 9.5 মাস একটানা ওই যে ভয়েস ওইখান থেকে আমি উঠে গেলাম। তখন চারিদিক থেকে আমার ডাক শুরু হয়ে গেল, সবাই তখন সবাই আমাকে বিজ্ঞাপনের জন্য ডাকে, এই জন্য ডাকে। আপনাকে এরকম কোনো বিজ্ঞাপনের কথা মনে পড়ে, একেবারে খুব আদি বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনের ভয়েসটা এখন আপনি মনে করতে পারছেন? আমার এখন মনে অনেক বিজ্ঞাপন তত মনে থাকে। আমি ইবনে সিনার একটা বিজ্ঞাপন, বিশ্বের উন্নত চিকিৎসা সেবা এখন বাংলাদেশে, ইবনে সিনা, এটা মনে আপনারা শুনেছেন অনেক কথা। এই ধরনের অনেক বিজ্ঞাপন আমি করেছি। পাশাপাশি আমি কিন্তু 4টা ভাষায় কাজ করি, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, যেটা বাংলাদেশে মনে আর কেউ করে না। তো আর বিজ্ঞাপনের পাশাপাশি আমি ডকুমেন্টারি করেছি, সব মিলিয়ে বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি মিলে লাখের কাছে যাবে, কি তার চেয়ে বেশি। লাখের কাছে? মানে বিজ্ঞাপন ডকুমেন্টারি মিলিয়ে আপনি লাখের কাছাকাছি। যখন আমাদের দেশে আপনার মোবাইল কোম্পানিগুলো চালু হলো, ওদের প্রত্যেকটা কোম্পানির ভয়েস কিন্তু আমি দিতাম এক সময়। আচ্ছা, টানা। এখন তো পরিচয় হয়ে গেছে মানুষের, তো ওই মোবাইল কোম্পানিগুলো তো ভয়েস নেয় না। তো আমি দীর্ঘদিন ওদের কাজ করেছি, টেলিফোন কোম্পানিগুলার। আর এছাড়া অনেক লাখের কাছে বিজ্ঞাপন এবং আপনার এই ভয়েস ডকুমেন্টারিতে ভয়েস দিয়েছেন। আমি একটা জায়গায় আসি, আমরা এখন কিন্তু ইউটিউবে আপনার অনেক কিছু দেখতে পাই। আমরা তো এখন, আপনার বয়স কত বলছিলেন এখন? 74। বাহ, এখনো পর্যন্ত আপনার ডায়াবেটিস নাই, সুস্বাস্থ্যের অধিকারী, সবকিছু মিলে আপনি ভালো আছেন, আপনি ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি আমরা। একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা ধর্ম, রাজনীতি, আমাদের এই শিল্প সংস্কৃতি, হিংসা প্রতিহিংসা সবকিছু মিলে সমাজের মধ্যে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে এই জীবন মৃত্যু, মানুষের এক হাতে জীবন এক হাতে মৃত্যু, এর মধ্যে মানুষ কেন এরকম হয়? দেখুন, আমি কিন্তু অনেক কাজ করেছি, এর মধ্যে শ্রেষ্ঠ কাজ আমি এটা নিয়ে পরে আসছি। তো আমি বেশ কিছুদিন যাবৎ আমি কিছু ইসলামিক কন্টেন্ট আমি মানে আমার রিলে দিই, ফেসবুক রিলে দিই বা ইউটিউবে দিই। এটা নিয়ে অনেকেই কিন্তু আমার এটা ছবি কাটিং করে একজনের সঙ্গে মানে দিয়ে তারা নানা রকমের মন্তব্য করে। আমি অত্যন্ত দুঃখিত যে সবার কাছে অনুরোধ করছি, আপনারা মেহরবানি করে এই কাজটা করবেন না। এটাতে আমার তো ইমেজ আল্লাহ যতটুকু রাখছে আমাকে দেবেন, কিন্তু আপনারা নিজেদের ইমেজ নষ্ট করবেন না। এরকম কাট পেস্ট করে হ্যাঁ, এটা করে, এটা খুবই অন্যায়। এই জিনিসটা করা ঠিক না। তো তারপর তারা করে যাচ্ছে, এখনো পর্যন্ত করে। আমাকে ইভেন আপনি বিশ্বাস করবেন না, কোথায় আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আজহারি সাহেবের মতো একটা মানুষের সঙ্গে আমার ছবি দিয়ে তারপরে ফেসবুকে দিয়ে দেয়, এরকম অনেকেই করে, অনেকেই। কিন্তু এটা আমি প্রোটেস্ট করতেও পারি না, কীভাবে করতাম ওটা নিয়ে। আমার তো মানে আমি ফেসবুকে আমার দেওয়ার আগ্রহ, আমি যেখানে কাজ করি, ইসলামের লাইভ একটা ইয়ে আছে, আপনার ইউটিউব একটা চ্যানেল আছে, ওইখানে নিয়মিত আমি ডকুমেন্টারিগুলো করি। আপনারা যারা ইউটিউব দেখেন বা শ্রোতা দর্শকবৃন্দ যারা আপনারা ইউটিউব দেখেন, তারা দেখবেন ইসলামের লাইফ হিস্ট্রি, 2টা চ্যানেল। ওই 2টা চ্যানেলের সম্পূর্ণ ডকুমেন্টারি গত কয়েক বছর ধরে। এখন একটা প্র্যাকটিস শুরু হয়েছে যে একজনের ছবি আরেকজনের সাথে দিয়ে বা এআই ব্যবহার করে, মানে নানা রকমভাবে লিপসিং করে দিয়ে সেটাকে মানুষকে একটা মানে বিভ্রান্তকর অবস্থা ফেলে। বিভ্রান্ত মানে কি? এটা তো সাংঘাতিক অপরাধ। এখন এটা আপনি বন্ধ করবেন কি করে? বলে তো লাভ নেই। এটা হরহামেশা এরকম হচ্ছে, এরকম আমি দেখছি। তো এটা তো বন্ধ করতে পারছি না আমরা কেউ। চেষ্টা করছি। আমি এই জন্য কন্টেন্ট বানানো খুব এখন কমিয়ে দিয়েছি। আমি এখন বেশি এত করি না। কিন্তু একটা জিনিস কি, আমি তো এমনি প্রচার বিমুখ একটা মানুষ, কখনো আমি সামনে আসিনি। হয়তো আমার চেহারা খুব খারাপ, সেই কারণে হয়তো টেলিভিশন আসতে পারিনি। যাই হোক, তো এই অনুষ্ঠানটা করে অনেক পরিচিতি বেড়ে গেছে আমার। প্রচুর মানুষ বাসার থেকে বের হলে অমুকে সেলফি তুলবে, অমুক কথা বলবে, একটু ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে কি যে ভালো লাগার পাশাপাশি মানুষকে যে আমি বুঝাই, ভাই আপনারা তো দেখছেন, আমাকে তো দেখেন, কিন্তু আমি কিছু জিনিস আমি সবাইকে নিষেধ করি।
আমার সঙ্গে সেলফি তোলেন ভালো কথা, কিন্তু আপনারা মেহরবানি করে পোস্ট দেবেন না। আমি বলে দিই সবাইকে, আপনারা পোস্ট দেবেন। এটা মানে কার সঙ্গে কখন সেলফি তুলছি, সেটাই তুলছি, হ্যাঁ। এটাও একটা কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু আমার সঙ্গে সেলফি তুলে কিন্তু ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমি পছন্দ করি না। আমি এমনি প্রচার বিমুখ মানুষ। আচ্ছা, আপনার একটা কন্টেন্ট দেখেছিলাম, সেই ইসলামিক রিলেটেড এবং জীবন মৃত্যু নিয়ে কন্টেন্ট দেখেছিলাম। আমরা আমাদের ইসলামিক চিন্তাবিদরা হাদিসে যেসব কথাগুলো বলা আছে, তুমি বড় বড় দালান কোঠা দেখে, অর্থবিত্ত দেখে, সম্পদ দেখে তুমি কিন্তু সেখানে নিজেকে তার সম্পদের সাথে তুলনা করে তুমি সেখানে এরকম ধরনের বেশ কিছু কন্টেন্ট আমি তুমি বানিয়েছি। সেই ক্ষেত্রে তুমি কবরস্থানে যাও, কবরস্থানে গিয়ে দেখো অনেক বড় বড় বিল্ডিংয়ের মালিকরা, অর্থবিত্ত মালিকরা ঘুমিয়ে আছে। এইটাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমি এটা তো অনেক সময় অনেক কন্টেন্ট বানিয়েছি, তো আমার কাছে একটা কন্টেন্ট আছে, আমি যেটা দু একদিনের মধ্যে আবার ছাড়বো ভাবছি, তাকে আমি রেডি করেছি। কেবল আমি আপনাকে বলি জিনিসটা একটু সামান্য একটু আপনাদের কাছে সময় নিচ্ছি। জি। মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছু যথাযথভাবে করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করে আনবে, আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহ অর্থাৎ কবরের দিকে রওনা দেবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে, হয়তোবা অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্যে তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সবার কর্মসূচি বাতিল করবে। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষের পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমার অধিকার আমি হারাবো। আমার চাবির গোছাগুলো, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতো, হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও কিন্তু করবে না। এই দুনিয়া ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমেও যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে আগের মতোই। আমার দায়িত্ব, কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে। অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ কিন্তু আরম্ভ হয়ে যাবে। কবরে যাওয়ার সাথে সাথেই আমার মনকান্নাকের আমার কাছে প্রশ্ন করবে, আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা হচ্ছে আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? লাশ ছাড়া কিন্তু আমার নাম তখন থাকবে না, আমার নাম তখন লাশ হয়ে যাবে। আচ্ছা, যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে, বলবে জানাজায় নিয়ে এসো, তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না। এই জন্যেই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা, আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শোনো, তোমরা যারা এখনো জীবিত রয়েছ, জেনে রাখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। এক, যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে, তারপরে তারা আবার গল্পগুজব আর হাসি ঠাট্টায় মত্ত হয়ে যাবে। যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কিংবা বড়জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে। মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্তান সন্ততি, বসতবাড়ি, প্রাসাদ, জীবনসঙ্গী। তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা। আর সেই জীবনের প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো? এইটাই বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। আর এজন্যে তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি,
নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সাদাকার প্রতি, ভালো কাজের প্রতি, রাতের নামাজের প্রতি, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো। এটা হচ্ছে আমার মূল কথা। এবং কুল্লু নাফসিন জায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। কোনো মানুষ পৃথিবীতে জন্ম নিতে আসেনি, আসবেও না। প্রত্যেকের মৃত্যুর কথা চিন্তা করতে হবে। আমি আর ব্যক্তিগত জীবনে একটা কথা বলি আপনাকে, যেটা আমি আমার বাবার কাছে শিক্ষা পেয়েছি। আমাকে ছোটোবেলা আমার বাবা 4টা ওয়াদা করেছিলেন আমাকে দিয়ে। আমি অক্ষর অক্ষর সেই 4টা ওয়াদা পালন করি, এবং আমি দেখেছি এই 4টা ওয়াদা পালন করতে গিয়ে আমি কখনো ঠকিনি। প্রথম শর্ত হচ্ছে কি, আমার বাবা আমাকে ওয়াদা করে জীবনে কখনো কারোর আমানতের খেয়ানত করবা না। আমি করিনি, আমি কোনো দিনও করিনি। আমানতটা কিন্তু আপনি একজনের কাছ থেকে টাকা নিলেন, সমস্ত টাকাটা ফেরত দিতে পারলেন না, এই টাকাটাই শুধু আমানত না, কিন্তু সেটা ইট মে বি ক্যাশ অর কাইন্ডস অর এনিথিং লাইক দ্যাট। পরবর্তী কথা হচ্ছে কি যে কোনো সময় কারো কাছে টাকা ধার করবে না। আমার এই 74 বছর বয়সে একটি টাকা আমি কারো কাছ থেকে ধার করিনি, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আমি অভাবেও থেকেছি অনেক সময়, কিন্তু টাকা ধার করিনি কোনোদিন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, কোনোদিন অবৈধ টাকা রোজগার করবা না। ওই যে একটু আগে একটা কথা বললাম যে খুলনা রেডিওতে চাকরি করার সময় আমাকে আমাদের রিজনাল ডিরেক্টর বলেন ওর ডিউটি 21 দিন থেকে 22 দিন থেকে 7 দিন করে দাও। আমার একটা চাকরি হলো সরকারি চাকরি। ওই যে চাকরিটা হলো, এখান থেকে কিন্তু কেউ চাকরি ছাড়ে না, কাস্টমসের চাকরি কেউ ছাড়ে না। আমি মাত্র 9 মাস চাকরি করে সে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি, কারণ ঘুষ খাবো না বলে। কাস্টমস থেকে? হ্যাঁ, আমি ঘুষ খাবো না বলে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি ওখান থেকে। আর 4 নম্বর শর্ত হচ্ছে কি, কখনো কোনো দিন নেশা করবা না। আমি অনেক দেশ ঘুরেছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আমাকে কেউ কোনো সময় 1 ফোঁটা মদ খাওয়াতে পারেনি, আমি কোনো সময় গাঁজা খাইনি, কোনো মাদক গ্রহণ করিনি, স্মোকিং করেনি। এই 4টা জিনিস আমি সবসময় মেনে চলি। এবং আমি দেখেছি একটা জিনিস, এই 4টা জিনিস যদি অন্য কেউ মেনে চলে, তার কিন্তু অভাব হয় না। আপনি সৎ থাকবেন, দেখবেন এই কটা জিনিস মেনে চলবেন। আরেকটা কথা বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাবা মার প্রতি শ্রদ্ধা। আমি আমার জানা মতো আমি চেষ্টা করেছি যতদিন পর্যন্ত আমার বাবা মা বেঁচে ছিলেন, তাদের উপরে দায়িত্ব যতটুকু আমার নেওয়ার প্রয়োজন আমি সেটা নিয়েছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আজকাল তো বিকাশ সিস্টেম হয়েছে আর কি। বিকাশ সবসময় আমার কাছে কিছু টাকা থাকেই। তো খুলনা আমার মা হয়তো অসুস্থ কিংবা বাবা অসুস্থ, হয়তো আমার ভাই বললো কি যে ভাইয়া মাকে হসপিটাল দিতে হবে, তো কিছু টাকা দরকার, বিকাশ নাম্বার দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। বিকাশে তো 1 মিনিটের ব্যাপার। আপনি বিশ্বাস করবেন না, ওরা যদি বলে 5,000 টাকা লাগবে, আমি 5,000 টাকা সাথে সাথে দিয়েছি। আপনি বিশ্বাস করবেন না, 10 থেকে 15 মিনিট, হায়েস্ট আধা ঘন্টার মধ্যে আমি 5,000 টাকার জায়গায় 10,000 টাকার কাজ পেয়েছি। বাহ বাহ, আমি অবাক হয়ে যাই এবং সবসময় প্রস্তুত থাকতাম আমার বাবা মাকে কতটুকু হেল্প করা যায়। 1,000 টাকা নিলে 2,000 টাকা, 2,000 টাকা নিলে 4,000 টাকা, কি তারও বেশি, কি 2,000 টাকা যায় 2,000 টাকা এসে যায়। আমি গতকাল বলে কোনো কথা, আমি প্রতিদিন কাজ করি। আমি কাজ ছাড়া থাকতে পারি না। আমি আসলে খুব কাজের মানুষ, কিন্তু আমি খুব কাজ পছন্দ করি। ইসমাত ভাই, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। আমরা পুরো আয়োজন জুড়ে আপনার কাছ থেকে শুনলাম পুরো বিষয়টা, যেটি আপনি বললেন কুল্লু নাফসিন যায়তুল মউত, এবং যেটার অর্থ আমরা প্রত্যেকে জানি। এবং আমাদের মৃত্যুর পর আমার নাম, পদবি, খ্যাতি, যশ, আমার ঘর বাড়ি, সম্পদ, শুধু আপনার আমল যতটুকু করবেন আপনি, ঠিক এইটাই যাবে। কিন্তু যতটুকু আমল সেইটুকু আমলই থাকবে। সে কারণে আমার এই জগতে আমি যতটুকু আমার পরজগতের জন্য অর্জন করতে পারবো, সেটি হচ্ছে ভালো কাজ। আপনি 4টি কাজের কথা বলেছেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব, প্রিয় দর্শক যারা আমরা আছি, প্রত্যেকে চেষ্টা করব যে এই সমাজে আমরা যেখানে আছি আমরা ভালো কাজ করব। আমরা হিংসা প্রতিহিংসার বশবর্তী হব না। যেরকম ইসমত হাবাই বলল, এই যে নানা রকম রিল কেটে দিয়ে নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, এটিও কিন্তু এক ধরনের অপরাধ। আমরা একে অপরের প্রতি কোনোভাবেই আমরা তার প্রতিশোধ নেবার না চেষ্টা করে আমরা একসাথে সবাই মিলে এই সমাজে বসবাস করবো, এই প্রত্যাশা রাখছি। ইসমত ভাই, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। একটা কথা আমি বলতে ভুলে গেছি আপনাকে, যে আমি যে আমার এই বাচিক শিল্পী এবং আবৃত্তিকার হিসেবে আমার যে পরিচিতিটা, এত বছরের আমার অভিজ্ঞতা, যেটা
আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটা আপনি জানেন? জি বলুন। সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে পুরো 30 পারার কোরআনের তরজমা আমি 2 বার করেছি। আচ্ছা। যেটা শুধু বাংলাদেশে না, দেশের বাইরে বহুল প্রশংসিত, এবং এখনো পর্যন্ত মানুষ আমার এটা শোনে। সবচেয়ে বেশি শোনা আমারটা। হ্যাঁ। আচ্ছা। আমার ছেলে আমেরিকাতে গেছিল, একটা জায়গায় চাকরি করতে গেছিলো, তো একটা রেস্টুরেন্টে। তো সে রেস্টুরেন্টের মালিক বললো কি যে সকালবেলা এসে সব দরজা বন্ধ করে ওরা কোরআন তেলাওয়াত শুনছে, তরজমা শুনছে আমারটাই, আমার যেটা করছি এটা। তো তেলাওয়াত হয়ে যাওয়ার পরে তখন আমার ছেলে বলছে, এটা আপনি শোনেন নাকি প্রত্যেকদিন আপনারা? হ্যাঁ, এটা তো আমার আব্বার করা। তো ওরা বিশ্বাস করে না। তোমার আব্বার করা, ফোন লাগাও। তো ফোন লাগাও, আপনি কি সৈয়দ ইসমাত তো? বলছেন হ্যাঁ। কোরআন তরজমা আপনার, ভাই আমি তো আপনার বড় একজন ফ্যান, আমরা শুধু না, আমার ফ্যামিলি প্রত্যেকে শোনে, এবং প্রত্যেক দিন আমরা আপনার ওই তেলাওয়াত তরজমাটা না শুনে কিন্তু আমরা দোকানের কাজ শুরু করি না। শুনে খুব ভালো লাগলো। এবং আমার ছেলেকে ওরা পার্মানেন্ট চাকরিতে রাখছে, যদিও সে চাকরি পরে ছেড়ে দিয়েছে। কিন্তু এইভাবেই কিন্তু বহু জায়গায় আপনি ট্রেনে যান, এখানে ট্রেনে গেলেও আমারটা শুনতে পাবেন, প্লেনে যান শুনতে পাবেন, অনেক দোকানে যান শুনতে পাবেন। সবচেয়ে বেশি পপুলার ওইটা আমার সবচেয়ে ভালো কাজের মধ্যে একটা। এটা আমি বলবো যে হ্যাঁ, তবে এর মধ্যে কারণ আছে। আমি ঢাকায় আসার পর আমি মনে মনে চিন্তা করেছিলাম যে আমি যদি কোরআন তরজমাটা করতে পারতাম আমার কণ্ঠে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসে একটা কথা আছে, আপনার নিয়ত যদি সৎ হয়, আপনার ওই আল্লাহ তাআলা সেই সৎ নিয়ত পূরণ করেন। আপনি বিশ্বাস করবেন না, আমি যেদিন নিয়ত করেছি তার মানে 2 সপ্তাহের মধ্যে আমার ওইটা চলে এসছে। লন্ডন থেকে এক ভদ্রলোক আসলেন, উনি বললেন আমার তো তরজমা করতে পারে, আপনি করে দেবেন। 2 সপ্তাহের মধ্যে আমি কাজটা পেয়ে গেছি আল্লাহর রহমতে। জি, আসলে আরও অনেক গল্প শুনবার বাকি ছিল, পুরোটুকু শুনতে পারলাম না। প্রিয় দর্শক, শুনছিলেন যে নিয়ত পরিষ্কার থাকলে সবই ঠিক থাকে, এবং আমরা আশা করব জনাব সৈয়দ ইসমত তোহা তিনি দীর্ঘজীবী হবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। একই সাথে প্রিয় দর্শক, আপনারাও যেটি ইসমত তোহা ভাই বললেন, আপনারাও আশা করি যে এই যে আমাদের আল্লাহর পথে, রসুলের পথে এবং ভালো কাজের পথে আপনারা থাকবেন। আপনারা যারা এতক্ষণ আমাদের আজকের যে কথা কেউ বলেন অনুষ্ঠান থাকলেন, আমাদের সাথে অনুষ্ঠান শুনলেন, আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।